ইউ আই থিঙ্ক অল অফ প্রত্যেকে ভালো রয়েছো। তো চলো, আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লাইট নিয়ে। আচ্ছা, একটু কেউ কনফার্ম করো, আমার ভয়েস এবং স্ক্রিন প্রত্যেকে দেখতে পাচ্ছ ঠিকঠাকভাবে প্রত্যেকের কাছে? ওকে। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তো আজকের ক্লাসে আমাদের লাইটের ওপরে যে পার্ট টু সেকেন্ড পোর্শনটা পড়ানো হবে। তো প্রথম দিন কি পড়িয়েছি, এর পার্ট ওয়ানে কি পড়িয়েছি, যে কোনো একটা লাইট রে নিয়ে যদি আমরা কথা বলতে চাই, বা লাইট নিয়ে, হোয়াট ইজ লাইট, যদি আমি লাইটের কথা বলি, লাইট কাকে বলা হয়, তার ডেফিনেশন কি। দেখো, একটু আজকে আমরা লাইটের ডেফিনেশনটা বলে রাখবো, বা মুখে বলছি, দেখে নাও। বলা হবে যে লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি দ্যাট enables us to see things। একটা আলো বা লাইট যেটা অন্য কিছু জিনিসকে দেখতে সাহায্য করে, কিন্তু এটা একটা এনার্জি। Light start from a source and bounce of object which are perceived by our eyes। মানে লাইট একটা জায়গায় গিয়ে পড়বে, সেখান থেকে আবার ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? সেই অবজেক্টটা থেকে ফিরে আসবে আমাদের চোখে। যে অবজেক্টটার ওপরে লাইটটা পড়েছিল সেই লাইট অবজেক্টটাকে আমি তাই জন্য দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে লাইটের যে ইন রিয়েল লাইফ যে ইউজ, সেটা এখানে আমরা বলছি। এরপর লাইট, একটা লাইট রে বললাম কোনো একটা অবজেক্টের ওপরে পড়লো, পড়ার পর সেটা বাউন্স করবে, মানে ফিরে আসবে, বা সামথিং হ্যাপেন্ড। সেটা কি বলা হয়েছিল ওভারঅল? এটা একটা প্লেট যদি বলা হয়, একটা প্লেট, দুটো মিডিয়াম, এখানে মিডিয়াম ওয়ান আর এটা মিডিয়াম টু। কেন মিডিয়াম দিয়ে বলছি, এই মিডিয়াম কথাটার মানে কি, যে ধরে নাও এটা এয়ার রয়েছে, আর এর নিচের যে অংশটা, এই নিচের অংশটা গ্লাস থাকতে পারে, অথবা এই নিচেরটা ওয়াটার থাকতে পারে, অথবা এই নিচের অংশটাতে আমি বলতে পারি যে অয়েল আছে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা এটা এয়ার রয়েছে, এটাও এয়ার থাকতে পারে। যাই থাকবে, তার মানে এয়ার, দুটো জায়গাতেই এয়ার থাকলো, তার মানে তো এটা আর এটার মধ্যে, এই দুটো মিডিয়ামের মধ্যে কোনো পার্থক্য থাকছে না। তারপরেও কি করে পার্থক্য থাকবে, মেন লাইট চ্যাপ্টারে পড়ার আগে আমি মিডিয়াম নিয়ে দুটো কনসেপ্ট তোমাদেরকে বলছি। দেখো, তো নাম্বার ওয়ান, এয়ার থাকলো এই পোর্শনে, আর একটা স্ল্যাব দিয়ে দিলাম যেটা গ্লাস প্লেট দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে এখান দিয়ে লাইট আসবে যতক্ষণ না কোনো মিডিয়াম চেঞ্জ হয়। এটা এয়ার আছে, এখানেও যদি এয়ার থাকে, তাহলে সোজা এইভাবেই যেতে থাকবে। যেই মুহূর্তে একটা কোনো গ্লাস প্লেট বা অন্য একটা অবজেক্ট, অন্য একটা মিডিয়াম পেয়ে যাবে, সেই মুহূর্তে সামথিং এখানে কিছু চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কি কি হতে পারে? সেই চেঞ্জটা হবে নাম্বার ওয়ান, রিফ্লেকশন বা প্রতিফলন, নাম্বার টু রিফ্র্যাকশন বা প্রতিসরণ, আর নাম্বার থ্রি অ্যাবজর্ব করা। ওকে, লাইটকে এনার্জি অ্যাবজর্ব করতে পারে। তো আমাদের সিলেবাস অনুযায়ী এই দুটো মেন দেয়া রয়েছে। এছাড়াও আরও যে সমস্ত কন্ডিশন আমাদেরকে পড়তে হবে, সেটা আমি পড়ানোর সঙ্গে সঙ্গে বলবো। তো রিফ্লেকশন কোন পোর্শনটাকে বলবো? রিফ্লেকশন বলছে যে মিডিয়ামে আসে পড়লো লাইটটা, সেই মিডিয়াম থেকে আবার ফার্স্ট মিডিয়ামেই এখান থেকে ব্যাক করবে, অর্থাৎ এই লাইট এলো, লাইট চলে গেল এই রাস্তায়, এটাকে বলা হয় রিফ্লেকশন। আর একটা সেকেন্ড কি, লাইট এসেছে, এসে এইদিকে পুরোটা না ফিরে গিয়ে আবার সোজাও যাবে না, একটু বেন্ড করে যাচ্ছে, ধরে নাও বেন্ড করে গেল, যেটা সোজা না হয়ে এতটা বেঁকে গিয়েছে। তো এটাকে কি বলা হয়? এই ঘটনাটাকে বলা হয় রিফ্লেকশন বা প্রতিসরণ। ওকে, এখন এরপর আসছি আমাদের রিয়েল লাইফে। আমি গ্লাস, ওয়াটার, এয়ার এইসব বাদ দিয়েও আমি ধরতে পারি যে এয়ার, এয়ার মিডিয়ামে দেখো আমাদের পরপর এয়ার মিডিয়ামগুলো রয়েছে। আস্তে আস্তে উপরের দিকে যত যাবে, এয়ারের যে ডেনসিটি, তার ডেনসিটিটা কমতে থাকবে, তাই না? অর্থাৎ
আমাদের এয়ার মিডিয়ামেও পরপর লেয়ার রয়েছে, দুটো ধরে নাও লেয়ার রয়েছে। এই লাইট এয়ার দিয়ে আসছে, মিডিয়াম যখনই চেঞ্জ হচ্ছে, এটা ডেন্সার মিডিয়াম আর এটা রেয়ারার মিডিয়াম। তো ডেন্সার আর রেয়ারের মিডিয়াম যখনই হবে তখনই তো সঙ্গে সঙ্গে দুটো মিডিয়ামের মধ্যে একটা পার্থক্য থেকে যাচ্ছে না? আমি বলেছি সেম মিডিয়ামের মধ্যে লাইট গেলে সে স্ট্রেট লাইন যাবে, যেই অন্য মিডিয়াম চেঞ্জ করবে সঙ্গে সঙ্গে তার কিছু কন্ডিশন সে চেঞ্জ করবে, কি এই সোজা পথে আর যাবে না, কারণ সে বাধা পেয়েছে। তখন কি হতে পারে, কিছুটা লাইট এখান থেকে ফিরে যেতে পারে আর কিছুটা লাইট অন্য পথ দিয়ে যেতে পারে। তো এই ঘটনাগুলোকে আমরা বারবার এইবারে ম্যাথমেটিক্সের ভাষায় বা ফিজিক্সের ভাষায় আলোচনা করব। এতে করে সুবিধা কি হয়, এখান থেকে কেন পড়তে হবে, এগুলো পড়লে আমরা ম্যাথের পোর্শন যদি বাদও দিয়ে দিই, তারপরে এই যে বিকেলের দিকে যখন সূর্য অস্ত যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি সূর্যের কালারটা লাল হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, কিন্তু সূর্য কি লাল কালারের? একদম তো না। ওটা অ্যাকচুয়ালি আমরা সূর্যকে দেখতে পাই না, ওর রিফ্র্যাকশন হয়ে যে ফর্ম, সেই ফর্মটা দেখতে পাই ওই লাইট রেখে, সেজন্য আমরা কালারটা চেঞ্জ করে দেখতে পাই। এখন আকাশের দিনের বেলা বা ইভিনিংয়ের সময় আকাশের কালার কি দেখতে পাই, আকাশের রং কি হয়? আকাশের যদি রং বলি, স্কাইয়ের কালার কি একদম ব্ল্যাক, অন্ধকার। কিন্তু তারপরেও আমরা বিভিন্ন সময় আকাশকে বিভিন্ন রূপে দেখতে পাই, যেটার জন্য যে নেচারটা আমাদের অনেক ফ্রি করে, আমাদের মাইন্ড সেট করে, একটা আলাদাই আনন্দ দেয়। সেই লাইটটা কিভাবে আসছে, ওই যে আকাশের রংটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কেন হচ্ছে? সেটাও আবার লাইটের এই রিফ্লেকশানের জন্য। অনেক সময় রিফ্লেকশানের জন্যও হয়। তারপর নেক্সট আরেকটা খুব মোস্ট ইন্টারেস্টিং জিনিস, রেনবো। আমরা অনেকেই আকাশে রেনবো দেখেছি, সেই রেনবো কিভাবে তৈরি হচ্ছে সেটাও জানতে হবে। সমস্ত কিছুটাই এই লাইটের উপরে ডিপেন্ড করে পুরো আর্থের একটা বিউটি, একটা যে এত সুন্দর একটা বিউটিফুল যে একটা সিনারিও, সেটা আমরা লাইটের এই চ্যাপ্টার থেকে পেয়ে যেতে পারি। তো লাইট চ্যাপ্টার পড়ার সময় প্রথম তোমাদের মাথার মধ্যে যেটা আসবে, ভাই আমি ফিজিক্স পড়ছি না, আমি যেটা করতে চলেছি যে আমাদের চারদিকে এত সুন্দর সুন্দর ঘটনাগুলো কিভাবে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা জানতে চলেছি। এই না যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা জানি বলে পরীক্ষার হলে গিয়ে বা এক্সাম হলে গিয়ে আনসার করতে পারবো। এক্সামের জন্য না, শুধুমাত্র নিজের ইন্টারেস্টের জন্য আমরা পড়বো আজকে। তো কি বলা হচ্ছে, ফার্স্ট অফ অল আজকের আমাদের টপিক কি, রিফ্র্যাকশন। দেখো কি বলা হচ্ছে, রিফ্র্যাকশনের প্রথমেই বলা হচ্ছে যে একটা লাইট রে যদি একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে এন্টার করে, একটা মিডিয়াম থেকে যদি অন্য মিডিয়ামে এন্টার করে, সে সোজা না গিয়ে বেন্ড করে যাবে। ওকে, এই ঘটনাটাকে বলা হয় রিফ্র্যাকশন। তো রিফ্র্যাকশনের মধ্যে একটা ফেস যদি আমরা ড্রয়িং করি, ধরে নাও এটা একটা ওয়াটার দেওয়া রয়েছে, নিচে একটা ওয়াটার মিডিয়াম দেওয়া রয়েছে, ওয়াটার, আর এটা এয়ার মিডিয়াম। এখন এই জায়গায় দুটো ঘটনা ঘটতে পারে। ধরে নাও আমি এয়ার থেকে একটা লাইট নিয়ে এসে এখানে ফেললাম, এবং এখানে নর্মাল কোনটা, এই পয়েন্টে, যেটা আমরা রিফ্লেকশনের ক্ষেত্রেও আমরা নর্মাল ড্র করেছিলাম, রিফ্লেকশনের ক্ষেত্রে নর্মাল ড্র করলে এটা এইভাবে লাইটটা যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এখানে এয়ার মিডিয়াম আছে, ওয়াটার মিডিয়াম আছে, লাইট ওয়াটারের মধ্য দিয়েও যেতে পারে, সেজন্য লাইটটা অবশ্যই এই পাথ দিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা না গিয়ে দুটো ঘটনা, লাইটটা বেন্ড করবে। এখন বেন্ড করবে মানে কোশ্চেনটা হয়ে গেল, লাইটটা এই দিকে বেন্ড করবে নাকি লাইটটা এই দিকে বেন্ড করে যাবে? যে কোনো একটা দিকে বেন্ড করতে পারে। তো কোন দিকে বেন্ড করবে সেই কনফিউশনটা আমরা এক্ষুনি ক্লিয়ার করব। তার আগে দেখো, এয়ার মিডিয়াম ওয়াটার মিডিয়াম রয়েছে, এটা একটা বাউন্ডারি রয়েছে বা ডারি, এটা মিডিয়াম ওয়ান, এটা মিডিয়াম 2। ওকে, এটাকে কি বলা হয়, নর্মাল। এই রেটাকে কি বলা হয়, এই রেটাকে বলা হয়
ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে। ওকে, এবং এই রেটাকে কি নাম দেওয়া হবে? এই রেটার নাম দেওয়া হবে রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে। এখন দুটো ঘটনা, এয়ার থেকে যদি ওয়াটারের দিকে আসে সেটা বললাম, দেখো এই নর্মালের দিকে বেঁকে রয়েছে। আর এটাই যদি সেম উল্টোটা বলা হয়, ধরে নাও এখানে গ্লাস মিডিয়াম রয়েছে, গ্লাসের মধ্যে দিয়ে যাচ্ছ, আর এখানে এয়ার রয়েছে, সেক্ষেত্রে আমার যদি একটা লাইট রে এখানে পড়ে, সেটা কি ঘটনা ঘটবে দেখে নাও। লাইট রে এখানে পড়লো, এখানে যদি নর্মাল ড্র করি, সেক্ষেত্রে এই লাইট রেটা এই সোজা যাওয়ার কথা ছিল, সোজা না গিয়ে সেটা হবে জাস্ট বেন্ড করবে। কোন দিকে বেন্ড করবে? এই দিকে বেন্ড করে গেল। ওকে, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কেন? পার্থক্য কেন দেখো, এয়ার আর গ্লাস এই দুটোর মধ্যে আমরা ইমাজিন করব যে কোনটা রেয়ারার মিডিয়াম, কোনটা ডেন্সার মিডিয়াম। তো ডেন্সার মিডিয়াম, এয়ারার মিডিয়াম মানে কোনটা ঘন মাধ্যম, বাংলায় বললে ঘন, আর কোনটা লঘু মাধ্যম। ঘনকে ডেন্সার বলা হয়, আর এটাকে রেয়ারার বলা হয়। ওকে, তো রেয়ারার মাধ্যম যখন থাকবে তখন কি হবে দেখো, ডেন্সার মাধ্যম থেকে আসছে, এটা প্রচণ্ড ট্রেনে ভিড় রয়েছে, ধরে নাও প্রচণ্ড ট্রেনে ভিড় রয়েছিল, এইবারে ট্রেন অনেক যাত্রী নেমে গেছে, লঘু মাধ্যম মানে ট্রেনের মধ্যে লোকজনের সংখ্যা অনেক কমে গেছে, তো নিশ্চয়ই এখন সেই চাপাচাপি করে একে অপরের গায়ের ওপরে দাঁড়িয়ে থাকবে না, অনেকটা ছাড়া ছাড়া দাঁড়িয়ে থাকবে, তাই না? সেই জন্য যেই ঘন ছিল, ট্রেনে অনেক লোকজন ছিল, এখন লোকজন কমে গেছে, তার মানে কি আমরা অনেকটা ফাঁকা ফাঁকা দাঁড়ানোর চেষ্টা করব, সেই জন্য দূরে সরে যাব, নর্মালের থেকে দূরে সরে যায়। এটাই যদি অন্য কেস হতো যে দুটো মিডিয়ামের মধ্যে এয়ারটা হচ্ছে রেয়ারার মিডিয়াম আর ওয়াটারটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, অর্থাৎ এটা লঘু, এটা ঘন। অর্থাৎ ট্রেনে বেশ যাচ্ছিলে, ফাঁকা ফাঁকা করেই সবাই দাঁড়িয়েছিলে, হঠাৎ করে একসঙ্গে অনেক লোকজন উঠে গেল, এবারে কি করতে হবে? তুমি চাপাচাপি করে দাঁড়াতে হবে, অতএব তোমাকে দেখবে এইদিকে সরে যান সরে যান করে চাপিয়ে দেবে, তো সেটা কি করবে? এই যে নর্মালের দিকে সরে আসতে সে বাধ্য হবে, একে অপরের কাছাকাছি আসতে বাধ্য হবে। তো এখান থেকে নাম্বার 1 নাম্বার 2 কি বলছি, যখন কন্ডিশন কি, কন্ডিশন লাইট রে যখন, কন্ডিশন ফর রিফ্র্যাকশন, রেয়ারার মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম। ওকে, টু ডেন্সার medium, and number 2 denser medium to rarer medium. Okay, আচ্ছা এখানে এটা মিসিং করেছি মনে হয়, দুটো ভ্যালু নোট করছি, আর এ আর ই আর, রেয়ারার মিডিয়াম। তো এক্ষেত্রে কি বলা হচ্ছে, ফার্স্ট অফ অল রেয়ারার থেকে ডেন্সার, ডেন্সার মানে কি লোকজন কাছাকাছি চলে আসবে, তাহলে টুয়ার্ডস নর্মাল, নর্মাল যেগুলো কোশ্চেন এক্সামে দেয়, এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো। ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে ঢুকেছে মানে ট্রেনের যাত্রী সংখ্যা কমে গেছে, তাহলে কি করবে? সে একের থেকে অন্যদিকে সরে যাবে, তাহলে সেক্ষেত্রে কি অ্যাওয়ে ফ্রম নর্মাল। এই দুটো কন্ডিশন আমরা নোট আউট করলাম। ক্লিয়ার প্রত্যেকের কাছে? ফার্স্ট কি বলা হচ্ছে, লজ অফ রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন হওয়ার ল কি রয়েছে সেটা জানতে চাওয়া হবে। তো এটা বলার আগে সঙ্গে সঙ্গে আমি রিকল করে দেবো রিফ্লেকশানের কি ছিল। রিফ্লেকশানের যদি বলি, বলা হচ্ছে যে পয়েন্টে এসে লাইটটা এসে পড়বে, যে পয়েন্টে লাইট রেটা এসে পড়বে এবং লাইট রেটা যে পয়েন্ট থেকে রিফ্লেক্ট করে যাবে, আর সেই পয়েন্টে যদি আমি নর্মাল ড্র করি, তাহলে এই তিনটে নর্মাল, ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে, এই তিনজনে একই প্লেনে বা সেম প্লেনে থাকবে। এবং লস অফ রিফ্র্যাকশনেরও সেম কন্ডিশন বলা হচ্ছে, দেখো ইনসিডেন্ট রে
রিফ্র্যাক্টেড, এখানে রিফ্লেক্টেড ছিল, এখানে রিফ্র্যাক্টেড, কারণ এই লাইটটা কি রিফ্র্যাক্টেড রে হয়ে যাচ্ছে, রিফ্র্যাক্টেড রে। আর নর্মাল টু দ্য ইন্টারফেস অফ টু ট্রান্সফার মিডিয়া অ্যাট দ্য পয়েন্ট অফ দ্য ইনসিডেন্ট, অর্থাৎ নর্মালটাকে বলা হচ্ছে এই পয়েন্টে তুমি যদি এখানে নর্মাল ড্র করো, সেই নর্মালটা আর অল লাই ইন দ্য সেম প্লেন, একই প্লেনে প্রেজেন্ট থাকবে, যেটা রিফ্লেকশনের সময়ও সেম কন্ডিশন দেওয়া হয়েছিল। এখন রিফ্লেকশনের সময় বলা হয়েছিল এই কোণটা আই হলে, এই কোণটা আর হলে আই ইকুয়াল টু আর হবে, কিন্তু এখন বলা হচ্ছে এটা যদি আই হয় আর এটা যদি আর হয়, এটা যদি এই ক্ষেত্রে আর হয়, ক্যাপিটাল আর দিয়ে দিলাম চলো, বা না নর্মাল, এটা যদি স্মল আর হয়, এটা যদি স্মল আই হয়, তাহলে এই দুটোর কি ভ্যালু সেম হবে? নো, কারণ এই দুটোর ভ্যালু কখনোই সেম হতে পারে না, কারণ এই দুটোকে যদি আমি ক্রস দিই, তাহলে এই কোণের সঙ্গে আই অ্যাঙ্গেলের সঙ্গে পুরো অ্যাঙ্গেলটা সমান হবে, এইটা তো থাকছে না না। তার মানে ডিপেন্ড করছে এটা কতটা বেন্ড করবে, সেটা ডিপেন্ড করছে কি তার উপরে, মিডিয়ামের ওপরে, মিডিয়ামের ওপরে। তো এখন এখানে আমরা আস্তে করে ঠিক একটা সুন্দরভাবে এখানে মিডিয়ামকে ইনক্লুড করব। তার মানে কেন করছি সেকেন্ড লটা, এটুকু বুঝে নাও যে এখানে আমরা দুটো অ্যাঙ্গেলকে সমান করতে পারবো না, যেহেতু মিডিয়াম ঢুকছে, মিডিয়ামকেও আমার সেকেন্ড লয়ের মধ্যে ইনক্লুড করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি সেকেন্ড লটা, রিফ্র্যাকশনের সেকেন্ড লজ অফ রিফ্র্যাকশনের সেকেন্ড ল বলতে চাই, বলা হচ্ছে দ্য রেশিও অফ দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দ্য রেশিও। তো আমরা কি বললাম, দ্য রেশিও অফ দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন is a constant for the light of a given color and for the given pair of medium. This law is known as Snell's law of refraction. তো এটা কি ঘটনা বলা হচ্ছে, তিনটে এক্সাম্পল দিয়ে আমি বলবো। তিনটে এক্সাম্পল কি কি রয়েছে, ধরে নাও এটা এয়ার মিডিয়াম রয়েছে, এখানে ওয়াটার রয়েছে, সেকেন্ড এখানে এয়ার মিডিয়াম, এখানে গ্লাস মিডিয়াম, আর 3 নম্বর ধরে নাও এয়ার মিডিয়াম, ডেন্সার, আর এয়ার মিডিয়াম রেয়ারার। ওকে, নেক্সট। তো এই ক্ষেত্রে কি হবে দেখো, এই ক্ষেত্রে আমরা যখন বলছি তিনটে ঘটনাতে 3 রকম কেস হতে পারে, এবং কেন আমরা এই সেকেন্ড লটা বলতে গেলাম সেটা এখানে বলা হবে। নাম্বার 1, তো প্রথম ক্ষেত্রে যদি লাইট রে এখানে আসে, লাইট রে এসে পড়লো, পড়ে এই দিকে বেন্ড করবে। সেকেন্ড ক্ষেত্রে লাইট রে আসলো, আসার পর দেখো এই বেন্ডটা না করে সেটা আরও কাছে বেন্ড করতে পারে। আর নাম্বার 3, এই ডেন্সার মিডিয়াম থেকে আসছে, এসে আরও দূরে চলে যাচ্ছে। দেখো তিনটে ঘটনা আমি নোট করছি, অথচ একই লাইট রে, কিন্তু একই লাইট রে 3 বার আমরা নোট করলাম। হ্যাঁ বলো, তিনটে ঘটনা কেন বলছি দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই এটা আই রয়েছে, এটা আর রয়েছে, এটাও আই বলতে পারি, এটা আর বলতে পারি, এখানেও এটা আই, এই অ্যাঙ্গেলটা আর। তাহলে এই আই আর আর এর মধ্যে রিলেশন কিভাবে বলতে পারবো, সেই রিলেশনটাকে বলা হচ্ছে স্নেলস ল, যেখানে বলে দেওয়া হয় সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ এই মিডিয়ামের ক্ষেত্রে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সমান সমান মিউ অফ কনস্ট্যান্ট। এই মিউ যেটাকে ডিপেন্ড করছে, এই মিউকে কি বলা হয়, মিউটাকে বলা হয় ইন্ডেক্স, রিফ্লেকশন ইন্ডেক্স বলা হয়। ওকে, রিফ্লেকশন ইন্ডেক্স। এখন তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে দেখো
ওয়াটার আর এয়ার এই দুজনের মধ্যে রিফ্র্যাকশন ইন্ডেক্স কত সেটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে। মানে এই দুটো মিডিয়ামকে নিয়ে আমি যদি এখন এই অ্যাঙ্গেলকে চেঞ্জ করে দিই, ধরে নাও আয়ের ভ্যালু আমি আরও বাড়িয়ে দিলাম, তো আর এর ভ্যালু যেটা হবে সেটা অটোমেটিক যেটা চেঞ্জ করবে সেটা এই একই রুলসের আন্ডারে চলে আসবে। কি আসবে? সাইন আই ডিভাইডেড বাই সাইন আর করলে অবশ্যই সেই মিউ ফিরে আসবে। মিউ অফ, আমি এখানে ওয়াটার দিয়ে দিলাম ডব্লিউ, এখানে ওয়াটার, এয়ারের রেসপেক্টে মিউ ওয়াটার। সেম জিনিস এখানে তাহলে কি বলবো? এখানে বলবো সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সমান সমান মিউ অফ গ্লাস। নেক্সট এটাতে কি বলতে পারি? বলতে পারি সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়াল টু মিউ অফ, এখন এয়ার মিডিয়ামের রয়েছে বলে সেটা আমরা মিউ 1 2 দিয়ে দিলাম। ওকে, 1 নম্বর এয়ার 2 নম্বর এয়ারের মধ্যে রিলেশন। তো ওভারঅল আমরা একটা রিলেশন পাচ্ছি সাইন আই আর সাইন আর এর মধ্যে, বা আই আর আর এর মধ্যে। ওকে, এটাকে বাংলায় প্রতিসারাঙ্ক বলা হয়, রিফ্র্যাকশন ইন্ডেক্সকে প্রতিসারাঙ্ক বলা হয়, বা ওকে, বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাকশন বলা থেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হয়। ওকে, তো প্রথম ল কি বলা হলো যে ইনসিডেন্ট রে আর রিফ্র্যাক্টেড রে and the normal to the point of incidence are in same plane। তারা সমস্ত কিছু একটা প্লেনে থাকবে। পয়েন্ট ধরে ধরে বলবে, কিন্তু এটা এই না যে আমাকে দেখে বলতে হবে। অথচ এটা বলার সময় শুধু মাথার মধ্যে ইমাজিনটা কি থাকবে? ইমাজিন আসবে একটা লাইট পড়বে, ইনসিডেন্ট রে, আচ্ছা সেকেন্ড লাইট রিফ্র্যাক্টেড হবে, তাহলে রিফ্র্যাক্টেড রে, আর এখানে একটা নর্মাল টানতে হবে। কোথায়? এই পয়েন্টে, পয়েন্ট অফ ইনসিডেন্স, তার উপরে নর্মাল। দে আর ইন অল সেম প্লেন। এটা ফার্স্ট ল হয়ে গেল। সেকেন্ড ল কি বলতে পারবো? সেকেন্ড ল বলতে পারছি যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল এর সাইন রেশিও অলওয়েজ কনস্ট্যান্ট। এই কথাটা মনে রাখলেই কি হবে? সাইন এ বাই সাইন আর ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে সেই কনস্ট্যান্টকে আমরা কি দিয়ে নোট করেছি? মিউ দিয়ে নোট করেছি। সেই মিউটাকে কি নাম দেওয়া হয়েছে? প্রতিসারাঙ্ক। প্রতিসারাঙ্ক মানে কি? প্রতিসারাঙ্ক মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটা ওই দুটো মিডিয়ামের মধ্যে কতটা ডেন্সার রেয়ারের ওপরে ডিপেন্ড করে একটা রিলেশন, এবং সেটার উপরে আমরা ইন ফিউচার বা আজকের ক্লাসে ডিটেলসে আরও আলোচনা করব। এখন চলে যাই নেক্সট পয়েন্টে। এরপর এখান থেকে আমরা যে পয়েন্টটা নিলাম মিউ, বিরাট একটা ইম্পর্টেন্ট লোকজন, তাহলে এটা নিয়ে আমাকে এখন বলতেই হয়, আলোচনা করতে হবে, কারণ মিউ নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকতে পারে। মিউ মানে কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেখো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলতে দু রকম হতে পারে। একটা রিলেটিভ ব্যাপার স্যাপার থাকবে। কি? আমি এখানে এয়ার দিয়েছি, এটাতে গ্লাস দিয়েছি। ওকে, আর একজন বলতে পারে যে স্যার আমি গ্লাস নেব আর ওয়াটার নেব। ওকে, তো এর একটা মিউ হতে পারে, এরও একরকম আলাদা মিউ হতে পারে। তো বলা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হবে? এই দুটো আলাদা আলাদা মিডিয়ামের উপরে যেটা ডিপেন্ড করে সেটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। যেমন ধরে নাও এ মিউ বি বা বি মিউ এ। এটা মানে আমি কি বলতে পারি? এটা মানে বলতে পারি, দেখো যেটা সাফিক্সে আর দুটো নোট করা রয়েছে, বি নোট করা রয়েছে আর এ নোট করা রয়েছে। ওকে, তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম A with respect to
মিডিয়াম বি। ওকে, তো এই জায়গায় আরও একরকমভাবে, তার মানে গ্লাসের ক্ষেত্রে যদি দুটো ঘটনা ঘটে, ধরে নাও লাইটটা গ্লাস থেকে আসছে কোথায়, ওয়াটারে আসছে, তো লাইটটা কি হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমি কিভাবে নোট করব সেটা বোঝার চেষ্টা করো। বলছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ আর বি দুটো যদি মিডিয়াম হয়, দুটো মিডিয়াম যদি হয়, এ মিডিয়াম আর বি মিডিয়াম, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম এ, এর মিডিয়াম উইথ রেসপেক্ট টু বি, বি এর রেসপেক্টে এ এর কত হবে। সেম জিনিস এটার সঙ্গে যদি তুমি এটা কম্পেয়ার করো, তো লাইট রে যেটা দিয়ে আসছে, লাইট রে যেটা দিয়ে আসছে, ওকে, তোমাদেরকে আর কিভাবে বলা যায় সেটা একটু দেখে নিই। এটা বোঝার জন্য তো লাইট রে যেখান থেকে আসছে, যেখানে এসে পড়ছে, ধরে নাও গ্লাস থেকে আসছে ওয়াটারে গিয়ে পড়ছে, তাহলে আমরা এই জায়গাতে লাইট রেটা কি করব, এই এই পোর্শনটা গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত জি, আর কার রেসপেক্টে, ওয়াটারের রেসপেক্টে ফাইন্ড আউট করছি। ঠিক আছে, তাহলে গ্লাসের রেসপেক্টে এটাকে ডব্লিউ মিউ জি দিয়ে ডিনোট করা হয়। তো দুটো ঘটনা আবার রিপিট করে দিচ্ছি আমি, যাতে করে তোমাদের ক্লিয়ার বুঝতে পারো। মিউ এ বি এটা নোট করা থাকতে পারে, বা বি মিউ এ এটা নোট করা থাকতে পারে। এটা মানে কি, এটা মানে যে বি মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে কার রেসপেক্টে, অবশ্যই এর রেসপেক্টে, অবশ্যই এর রেসপেক্টে। আর এটা মানে কি, এ মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে কার রেসপেক্টে, বি এর মাধ্যমে। ওকে, তো এই দুটো ড্রয়িং যদি আমরা দিই, ড্রয়িং দিলে এই আসছে, এই লাইট রে পাস করছে। তো ধরে নাও এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আমি n1 নোট করলাম, এটা n2 নোট করলাম, এবং এটা θ1 আর θ2, θ1 অ্যান্ড θ2। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, বলতে পারবো সাইন θ2 ডিভাইডেড বাই সাইন θ1 ইকুয়াল টু n1 বাই n2, n1 বাই n2। এটাকে নেমস লয়ের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটাকে এখানে বলা হয়েছে। ওকে, আমি আবার এটার কনসেপ্ট আলাদাভাবে বলে দিচ্ছি, কি কি নোট করতে হবে আমরা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করব। ইন্ডেক্স সেটা কি বলা হচ্ছে, সবসময় আমরা প্রথমেই বলছিলাম মিউ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। একটু আগেই পড়েছি এই দুটোর অনুপাত থাকবে আমাদের কনস্ট্যান্ট। তো সেটাকে এখানে এখন কাজে লাগাচ্ছি। সেটা কিভাবে কাজে লাগানো হচ্ছে সেটা দেখো। আমরা যে মিডিয়াম দিয়ে যাচ্ছি, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর নোট করে নিলাম। এখন এটাকে মিউ না বলে, মিউ তো বলে দিলাম, মিউকে একটা ইন্ডিকেট করতে হবে যে কার সাপেক্ষে হচ্ছে, কোথায় যে লাইটটা পড়ছে। তো লাইটটা কোথা থেকে কোথায় যাচ্ছে, লাইটটা দেখো এ থেকে বিতে গিয়ে পড়ছে, এ থেকে বিতে গিয়ে পড়ছে। তো এই জন্য এটা এখানে নোট করলাম বি, এটার ইন্ডেক্স কি বোঝাচ্ছে, এ থেকে লাইট রে যদি বিতে গিয়ে পৌঁছায় তাহলে তাদের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে দ্যাট ইজ ইউর সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। ওকে, একে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এরপর চলে যাচ্ছি যে এটাই যদি উল্টোভাবে বলা হতো তাহলে কি ঘটনা ঘটবে সেটা আমি বলবো। তার সঙ্গে সঙ্গে আমরা কি বললাম, এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা পড়লাম, এবং আরেকটা পড়ব যে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই দুটো পড়ে নিই আগে। অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা কি, দেখো একটু আগে আমরা বলেছি যে গ্লাস আছে আর ওয়াটার রয়েছে। তো সেক্ষেত্রে তো আমরা
দুটোই আলাদা আলাদা মিডিয়াম রয়েছে, তার জন্য একটা রিলেশন বলেছি এবং সেই রিলেশনটার নাম দিলাম রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। হঠাৎ করে অ্যাবসলিউট কেন বললাম? কারণ দেখো, গ্লাসের সঙ্গে ওয়াটার বলবো, গ্লাসের সঙ্গে অয়েল বলবো, গ্লাসের সঙ্গে মার্কার বলবো, এরকম করে তো সম্ভব না। সেই জন্য আমরা প্রত্যেকটাকে এয়ারের রেসপেক্টে ফাইন্ড আউট করা শিখছি এখন, যে এয়ারের রেসপেক্টে যদি হতো তাহলে কি ঘটনাটা ঘটতো। ওকে, তাহলে কি ঘটনা হতো বলো? ধরে নাও এখানে এয়ার রয়েছে, এখানে গ্লাস রয়েছে, তো সেক্ষেত্রে লাইট রে কিভাবে আসবে? এই আসলো, এই চলে গেল। তো এটা আই অ্যাঙ্গেল, এটা আর অ্যাঙ্গেল। তো একটু আগে আমাদের ল অনুযায়ী কি বলতে পারি? সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটা সমান সমানই মিউ, কিন্তু কোথা থেকে লাইট যাচ্ছে? এয়ার থেকে গ্লাস। ওকে, তো এটা বলতেই পারি। আবার কোথাও বা বলতে পারো যে স্যার আমি এটা এরকমও তো বলতে পারি, এটা এয়ার বললাম আর এটা ওয়াটার বললাম, তো লাইট রে এই আসলো, এই পাস করে গেল। তো সেক্ষেত্রে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়াল টু কী হয়ে যাবে? সেই মিউ বলবে। মিউটা কি? এ মিউ ডব্লু। দেখো আমরা এই দুটো ক্ষেত্রে আমরা এ মিউ জি পাচ্ছি একটা জায়গায়, এ মিউ ডব্লু পাচ্ছি একটা। কিন্তু বোথ অফ কেস আমি যদি আইটাকে সমান রাখি, বোথ অফ কেস যদি আইটাকে সমান রাখি, এখানে যদি আর ওয়ান হয় এখানে আর টু হয়ে যাবে। দুটো রিলেশনের মধ্যে আই ওয়ান আর টু হয়ে যাবে, এবং সেই আই ওয়ান আর টুর মধ্যে যদি একটা অপরকে ডিভাইড করি, কিছু একটা রিলেশন পেতে চলেছি। ওকে, তো তোমার এখন যেটা দরকার অ্যাবসলিউট, এক্সাম হলে যেটা দরকার অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কাকে বলা হয়, যে এয়ারের রেসপেক্টে কোনো মিডিয়ামে যদি আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করি সেটাকে বলা হয় অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, ক্লিয়ার? তো এরপর নেক্সট, হ্যাঁ, নেক্সট আমরা একটা রিলেশন, যে রিলেশনগুলো তোমাদের এক্সামে আসে না জেনারেলি, তবু এখানে একটু জেনে রাখা ভালো হবে। ধরে নাও এ মিউ বি ইকুয়াল টু, আমরা একটু আগে কি করেছি? সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। অর্থাৎ লাইট রে এই দিক থেকে আসলো, এই পাস করলো, তাহলে এটা যদি আই হয় এটা আর হবে সাইন আই বাই সাইন আর। এ থেকে বিতে গেছে। এখন আমি সেম কন্ডিশনটা করছি, বি থেকে লাইট রে এতে যাবে, তাহলে এই সেম অ্যাঙ্গেল করলে, আর অ্যাঙ্গেল করলে, এ যেভাবে এসেছিল ঠিক এই পাথই ফলো করবে। এই পাথ ফলো করলে এই দিকে লাইট রে বেরিয়ে গেল, সেক্ষেত্রে এটা আই, এটা আর। তো এখন যদি আমি বলি বি মিউ এ, তার মানে কি হবে? এই দিকের বি এর দিকের অ্যাঙ্গেলটা নিয়ে আলোচনা করবে না, সাইন আর ডিভাইডেড বাই সাইন আই। অর্থাৎ এটা তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, লাইট নিচ থেকে আমরা পাঠাচ্ছি। তো এই দুটোকে যদি এখন মাল্টিপল করে নিই, এ মিউ বি ইন্টু বি মিউ এ সমান সমান কী হবে? সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইন্টু সাইন আর ডিভাইডেড বাই সাইন আই, ক্যান্সেল হয়ে গিয়ে কী রয়ে যাবে? ওয়ান রয়ে যাবে। তো এ মিউ বি ইন্টু অফ বি মিউ এ সমান সমান ওয়ান। এখান থেকে আরও একটু ড্র করে নিতে পারি, এ মিউ বি ইকুয়াল টু ওয়ান বাই বি মিউ এ। তো এই রিলেশনটা একটু জেনে রাখো, এক্সামে মাঝে সাঝে দেয়, সবসময় দেয় এরকম আমি বলবো না, কিন্তু মাঝে সাঝে এক্সামে দিয়ে দিতে দেখা দিয়েছে। ওকে, নেক্সট পার্ট দেখো। নেক্সট নোট। তাহলে কি কি নোট করলাম? এ মিউ বি ইকুয়াল টু ওয়ান বাই বি মিউ এ, নাম্বার ওয়ান। নাম্বার টু, মিউ অফ এম, এটা কেন বললাম? এটাকে ডাইরেক্ট মিউ অফ এম কেন বলে দিচ্ছি? দ্যাট ইজ, এটা যখন বলে দেওয়া রয়েছে এখানে জানবে ভ্যাকিউম রয়েছে, তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু ভ্যাকিউম বা এয়ার, একই ব্যাপার। এটা নাম্বার টু হয়ে গেল। এবারে নাম্বার থ্রি, নাম্বার থ্রি বলা হচ্ছে, ধরে নাও এ একটা আলাদা মিডিয়াম, বি একটা আলাদা মিডিয়াম। তো একে যদি আমরা বলা হচ্ছে এ, এ কোথা দিয়ে আসছে? এ আসছে
এ এ মিডিয়াম দিয়ে একটা লাইট রে এসে বি মিডিয়ামে এন্টার করছে। তো এই ঘটনাটাকে আমি ব্রেক করতে পারি, প্রুফ পরে করানো হবে। এটাই যদি আমি এটা কি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের আন্ডারে নিয়ে যাই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের আন্ডারে নিয়ে যাই, সেক্ষেত্রে কিভাবে এটাকে আমরা নোট করতে পারবো? সেটাকে আমরা নোট করতে পারবো মিউ অফ এ বি ইকুয়াল টু মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। ওকে, মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। ওকে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই পার্টটা কেন জেনে রাখতে হবে? ধরে নাও তোমার কাছে বলে দেবে যে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা বলে দিলাম মিউ অফ জি, দ্যাট ইজ ইকুয়াল টু আচ্ছা গ্লাসের ঠিক আছে 1.5 ধরে নাও, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 এবং ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি আমি বলি 1.3। ওকে, তাহলে ফাইন্ড দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স with respect to and the ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু গ্লাস। তো সেক্ষেত্রে এই কোশ্চেনের আনসার কিভাবে দেবে? দেখো আমি বলে দিয়েছি যে কার রেসপেক্টে দিচ্ছে, গ্লাসের রেসপেক্টে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে। ওকে, তো এই ল্যাঙ্গুয়েজটা বারবার ছেলেদের ভুল হয়ে যায়, সেজন্য আবার আমি একটু ব্যাকে যাচ্ছি। এই জায়গাটাতে তোমাকে যদি বোঝানো হয়, দেখো এটা এ মিডিয়াম, এটা বি মিডিয়াম, দুটো মিডিয়াম রয়েছে, একটা মিডিয়াম এ, একটা মিডিয়াম বি। তো এ থেকে লাইট রে বিতে প্রবেশ করলে, এ থেকে বিতে যাচ্ছে যদি প্রবেশ করে, সেই সময় কি বলা হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম এ উইথ রেসপেক্ট টু বি। আচ্ছা, এটা এটা অন্য এক্সাম্পল দিচ্ছিলাম তখন, আর একটা এক্সাম্পল যদি দিই, আচ্ছা এখানে দিয়ে দিই, চলো এই জায়গায়। তো এই জায়গায় এসে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করতে বলেছে, মানে ডব্লু মিউ অফ ডব্লু কার রেসপেক্টে? জি এর রেসপেক্টে। তাহলে জি মিউ ডব্লু, অর্থাৎ গ্লাস প্লেট এখানে থাকবে, ওয়াটারটা এখানে থাকবে, এই লাইট রে এসে এখানে প্রবেশ করবে, এন্টার করবে। তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে সেটা জানার জন্য তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আমি কি করব? দেখো যে ফরম্যাটটা বললাম, মিউ এ মিউ বি মানে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, এদিকটা বসবে। তো মিউ বি কত হবে? এখানে তো মিউ বি নেই, তাহলে মিউ ডব্লু ডিভাইডেড বাই মিউ জি। মিউ ডব্লুর ভ্যালু 1.3 আর মিউ জির ভ্যালু 1.5, তাহলে পয়েন্ট ক্যান্সেল করে দিলে 13/5, 15 ইজ দ্য কারেক্ট আনসার। তো এইভাবে তোমাকে ক্যালকুলেশনগুলো করে আনসার বলতে হবে। তোমার এক্সাম হলে যা খুশি দিতে পারে, যেভাবে খুশি কোশ্চেন দিতে পারে, তো তার জন্য আনসার দেওয়ার জন্য তোমাকে রেডি থাকতে হবে, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পোর্শনটা পড়ে নিতে হবে। আরেকটা যেটা তো হয় এক্সামে, কিছু ডেটাবেস কোশ্চেন দিয়ে দেবে। সেই ডেটাবেস কোশ্চেন কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেটাবেস কোশ্চেন যেটা হলো, ধরে নাও ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, সব কিন্তু এআর এর রেসপেক্টে। ওকে, তো ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.6, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। ওয়াটারের কত? ওয়াটারের মোটামুটি ভাবে তোমরা যেটা মনে রাখবে, 1.48 টু 1.96 পর্যন্ত হতে পারে। কারণ ওয়াটারের ক্ষেত্রে একটা ওয়াটার বলছি, কাঁচ গ্লাসের ক্ষেত্রে, ওয়াটারের দু রকম কেন, গ্লাসের ক্ষেত্রে এই দুটো ধরে রাখো। কেন? কারণ গ্লাস দু ধরনের হয়, একটা প্রিন্ট আর একটা ক্রাউন। তো তার জন্য দুটো দু রকম ভাবে হয়, আমি একটার সঙ্গে দিয়ে রাখছি যাতে করে এক্সাম হলে এই রেঞ্জের মধ্যে একটাই অপশান থাকবে। এরপর আইস, বরফের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট, 1.31, খুব ইম্পর্টেন্ট, আনসার না ইম্পর্টেন্ট, এটা এক্সামে অনেকবার আসে।
আর ওয়াটারটা তো তোমাকে মনে রাখতেই হবে, ওয়াটার 1.33 বা 1/3, সরি 1.33, ঠিক আছে। নেক্সট, আর যদি তুমি মনে রাখতে চাও গ্লিসারিন, গ্লিসারিন মনে রাখতে পারো 1.47। নেক্সট তোমাদেরকে পড়তে হবে অ্যালকোহল এবং প্যারাফিন, প্যারাফিন, প্যারাফিনের কত রয়েছে 1.44। আর অ্যালকোহল, অ্যালকোহলের কত, অ্যালকোহলের তুমি পাবে 1.37। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। ওকে, এয়ারের, এয়ারের প্রত্যেকে জানো, এয়ারের 1 ধরে নেবে। ওকে, 1। এবং নেক্সট 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 গ্রিন হাউস বা হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইডকে দেয় অনেক সময় H2 আর CO2। হাইড্রোজেনের কত, হাইড্রোজেনেরও 1 ধরে নেবে, কারণ এয়ার মিডিয়াম না। আর কার্বন ডাইঅক্সাইডেরও 1। তাহলে এগুলো হঠাৎ করে 1 কেন করলাম, পার্থক্যটা কি রয়েছে, তার জন্য বলা হচ্ছে 1 পয়েন্ট হাইড্রোজেনের যখন বলবে 0.0014, CO2-র কত 1.00045, আর ওয়াটারের কত 1.000, ওয়াটার বলতে কেন, এয়ারের 29। তো একটু যদি কম্পেয়ার করি এয়ার, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এয়ার, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, তোমাকে ভ্যালুগুলো মনে রাখতে হবে না। তোমাকে যেটা কোশ্চেন দেবে যে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে বেশি কার আর সব থেকে কম কার, বা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দাও। তো যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়ে আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে প্রথম কি পাচ্ছি, কার সব থেকে কম ছিল বলো, এয়ারের সব থেকে কম ছিল, এয়ারের ছিল না না না, হাইড্রোজেনের সব থেকে কম, হালকা হালকা সব থেকে, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেনের সব থেকে কম ছিল। নেক্সট কার ছিল, নেক্সট তুমি পেয়ে যাবে এয়ারের, অ্যান্ড লাস্ট ওয়ান CO2। ওকে, তো এই সিরিজটা তোমার ইম্পর্টেন্ট, এই সিরিজটা তোমাকে জেনে রাখতে হবে। তো এরপর নেক্সট যদি আমরা বলতে চাই, আচ্ছা কুইক আমাকে আনসার বলবে, জাস্ট মিউকে কি স্টাইলে নোট করব, অর্থাৎ যে এরকম ড্র করে দিলাম, এটা এ মিডিয়াম, এটা বি মিডিয়াম, আমি বলে দিচ্ছি এইভাবে লাইট এসেছে, এইভাবে পাস করলাম, লাইট রে এখান থেকে পাঠাচ্ছি, এই দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটাকে কি করব, এই লাইট রে রেসপেক্টে আমি মিউ প্রতিসরাঙ্ক কিভাবে বলবে, বি থেকে এতে গিয়ে পৌঁছেছে, এবং এটা মিউটা কার রিফ্লেকটিভ ইন্ডেক্স, এ মিডিয়ামের রিফ্লেকটিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম, কার রেসপেক্টে, বি এর রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু বি। এরপরে তাহলে আমাকে তোমরা বলবে, এটা যদি আইস হয় আর এটা যদি গ্লাস হয়, লাইট রে আমি এই দিক দিয়ে পাঠালাম, এইভাবে পাস করিয়ে দিলাম, তো সেটাকে আমি এখন গ্লাসের রিফ্লেকটিভ ইন্ডেক্স ফাইন্ড আউট করতে গেলে কিভাবে ফাইন্ড আউট করবো বা কিভাবে বলবো, বলবো মিউ লাইট রে কোথা থেকে এসেছে, আইস থেকে এসেছে, জিতে গিয়ে পৌঁছেছে। তো এটা হয়ে গেল গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু আই। আচ্ছা, এটা বলার সঙ্গে সঙ্গে আমরা এই অংশটাতে আর কি বলতে পারলাম, যেটা বলতে পারলাম দ্যাট ইজ ইকুয়াল টু মিউ জি ডিভাইডেড বাই মিউ আই, মিউ জি ডিভাইডেড বাই মিউ আই। কেন নোট করছি, এই মিউ জিটা হচ্ছে তুমি অলরেডি টেবিল থেকে মুখস্থ করে রেখেছো গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর মিউ আইটা তুমি আইসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অলরেডি তুমি জানো 1.31। তাহলে তোমাকে যদি ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয় যে একটা আইস থেকে এখানে গেল গ্লাসে, তো এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে, তো সেই জায়গায় তুমি গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু এয়ার ডিভাইডেড বাই আইসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু এয়ার। কোনো কোনো এক্সামে এই দুটো ডেটা দেওয়া থাকে, ভ্যালু পুট করলেই আনসার আসে, কোনো কোনো এক্সামে ডেটাগুলো দেওয়া থাকবে না, তখন তুমি ভ্যালু মুখস্থ না থাকলে আনসার করতে পারবে না। ওকে, এরপরে চলে যাব আমরা নেক্সট পার্টে। নেক্সট পার্ট দ্যাট অলসো ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সেটাও এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ওপরেই আলোচনা করা হবে, শুধু একটা রিলেশন বার করানো হবে। বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কথাটা কেন আসছে, ইন্ডেক্স এই কথাটা কেন আসছে,
কারণ দুটো ডিফারেন্ট মিডিয়াম। তো কি ঘটনাটা ঘটে যদি তোমাকে নিয়ে বলি, আমি ধরে নাও এটা একটা রোড আছে এবং রোডটা গিয়ে শেষ হয়েছে এখানে, তুমি এইখান থেকে এখানে যাবে, পৌঁছানোর চেষ্টা করছো। এখন দেখতে পাচ্ছি তুমি এইভাবে সোজা গেলেই তোমার পৌঁছানোটা পসিবল ছিল, তাই না? কিন্তু তুমি সোজা যাচ্ছ না। কেন যাচ্ছ না, তার কারণ কি? সোজা কি যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে, কিন্তু রোডটা রয়েছে, ধরে নাও এই রোডটা বেশ সুন্দর রয়েছে, তারপরে এখানটা রোডটা পুরো ভেঙে গিয়েছে, বাইক নিয়ে যাচ্ছে, এখানটা পুরো ভেঙে গিয়ে একটা আলাদাই অংশ হয়ে গেছে। আবার এই জায়গাটাতে একটা পুকুর রয়েছে, কম, ওকে। আর এই রোডটা আসছে এইরকম ভাবে এসে, এটা পুকুর, এইদিকার রোডটা এইখানে টাচ করে দিলাম, এইখানে টাচ করে দিলাম, আর এটা এর একটা ব্রিজ বানিয়ে দিয়েছে। এইরকম দেওয়া রয়েছে রোডটা। তো তুমি এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় কি করবে? নিশ্চয়ই এখান দিয়ে যাচ্ছ, গিয়ে এখানে যখন দেখছো এরকম রাস্তাটা খুব বাজে, নিশ্চয়ই এই দিক দিয়ে এই অংশটা নেবে, তারপরে নিশ্চয়ই এখান দিয়ে পুকুর পড়ে গেছে বলে একটা নৌকার ব্যবস্থা করবে, তারপরে নৌকা দিয়ে পার হবে, এরকম না। তুমি এটার সাইড দিয়ে বেন্ড হয়ে যাবে, বেন্ড হয়ে আবার বেন্ড হয়ে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাবে। কেন? লাইট চায় শর্টেস্ট ডিস্টেন্স দিয়ে যাওয়ার উদ্দেশ্য ওর না, লাইট রের উদ্দেশ্য কম সময়ে কোন রাস্তা দিয়ে যাবে, কম সময়, টাইমটা কোন সময়ে নেবে, সেটা ওর উদ্দেশ্য। যেমন আমরা রাস্তায় বেরোলে অনেক সময় বলে যে এই গলির রাস্তাটা নিয়ে নেয়, অনেক কম রাস্তা, অন্ততপক্ষে 6-7 কিলোমিটার কম তোকে যেতে হবে, বলে অনেকেই গলির রাস্তাতে ঢুকে গেলাম গাড়ি নিয়ে। তারপরে গিয়ে দেখছি ও বাবা, গাড়ির রান তো 20-র ওপরে তুলতেই পারছি না, এখান দিয়ে বাচ্চা ছেলে ছুটে চলে যাচ্ছে, ওখান দিয়ে লোকজন দাঁড়িয়ে রয়েছে, সরছে না, তো গাড়ির স্পিড 20-তে রেখে দেওয়া আছে। হ্যাঁ, 8 কিলোমিটার রাস্তা আমাকে কম যেতে হয়েছে, কিন্তু গাড়ির স্পিড আমি 20-র ওপরে তুলতেই পারলাম না, অনেক বেশি সময় নিতে হয়েছে। সেটাই, যার টাইমের ভ্যালু বেশি, যে তেলের ভ্যালুকে কম ভাবে আর টাইমের ভ্যালুটাকে বিরাট কিছু ভাবে, সে কি করবে না, আমার হাই রোড দিয়ে রাস্তা ফাঁকা থাকবে, আমি 80-তে গাড়ি চালাতে পারবো, ইজিলি 80-90-এ গাড়ি চালাতে পারবো, এই 80-90টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, 60-এ গাড়ি চালাতে পারবো, তো 60-এ গাড়ি নিয়ে যাব, কুইক পৌঁছে যাবো, তার অনেক আগে পৌঁছে যাবো। দ্যাটস লাইট এই রুলসটা ফলো করে, ওকে। টাইমের ভ্যালু বিরাট দেয়। দেখো, বেসিক কনসেপ্ট অফ রিফ্র্যাকশন, রিফ্র্যাকশনের যদি আমি বেসিক কনসেপ্ট নিই, নাম্বার 1 কি বলা হয়েছে, যদি লাইট বেন্ড টুয়ার্ডস নর্মাল, when, কখন, যখন রেয়ারার টু, এটা মনে থাকবে তো, রেয়ারার টু ডেন্সার, এটা এক্সাম্পল দিয়ে কিন্তু আমি বলে দিয়েছি, ট্রেনের ভিড় আর কম ভিড় এই দুটো নিয়ে, ঠিক আছে। রেয়ারার টু ডেন্সার, ডেন্সারের দিকে চলে যাচ্ছ মানে বেন্ড হয়ে যাবে, কার দিকে, নর্মালের দিকে সরে আসবে। আর যখন ডেন্সার থেকে রেয়ারে মানে লোকজন অনেক কমে গেল, তখন কি হবে, অ্যাজ এ নর্মাল লাইট বেন্ডস অ্যাওয়ে ফ্রম নর্মাল when it moves denser to rarer। তো এই দুটোকে কাজে লাগিয়ে আমি এখন যে কাজটা করতে চলেছি, জাস্ট একটা লাইট রেখে আমরা পাঠাবো কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে, ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে পাঠাবো। তাহলে কি ঘটনা হবে, ইভেন এখন লাইট রে পাস করছি, লাইট মুভ করছে ডেন্সার টু রেয়ারার, ওকে, ডেন্সার টু রেয়ারার। এই নর্মাল, তো দেখো আমি একটা লাইট রেখে এইভাবে ফেলে দিলাম, সেই লাইটেরটা কি হবে, নিশ্চয়ই সোজা যাবে না, সোজা না এসে একটু বেন্ড করলো, নাম্বার 1।
এরপর এই লাইট রেটাকে আরেকটু বেন্ড করে দিলাম, তাহলে সেটা কি হবে, এটার থেকে এই সোজা না গিয়ে আরও একটু বেন্ড করবে এদিকে। ওকে, নেক্সট এইভাবে আমি সরাতে সরাতে একটা জায়গায় গিয়ে আরও একটু সরিয়ে দিলাম। তো কি হবে সেক্ষেত্রে, লাইট রেটা কোন দিকে পাস করবে, এই নর্মালের থেকে আরও দূরে সরে যেতে চাইছে, এই ক্লিয়ার। তো এরপর আমি লাইট রেটাকে আরও একটু সরিয়ে দিলাম এদিকে। সেই মুহূর্তে কি হবে দেখো, এমন একটা কন্ডিশন আসবে যে মুহূর্তে এইটা এই লাইন বরাবর বেরিয়ে যাবে, মানে এটা ওইদিকে আর একটু মুভ করবে। তো এই ক্ষেত্রে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এটা অ্যাঙ্গেল কি হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আর। ওকে, তো এই ঘটনাটাকে কি বলা হয়, যেখানে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে টু দ্য নর্মাল, নর্মালের সঙ্গে যখন এটা 90 ডিগ্রি করে বেরিয়ে যায় তখন এটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই আইটাকে বলা হয় আই ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, তো এখানে কি বলা হচ্ছে, when the light goes from the denser to rarer medium and it bends away from the normal, then the angle which the incident ray cause the refracted ray go to along the surface of the two medium parallelly is called the critical angle। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট, যখন একটা লাইট রে ডেন্সার থেকে রেয়ারার মিডিয়াম ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের মধ্যে যাবে, এমন একটা অ্যাঙ্গেলে পড়বে কি, ইনসিডেন্ট রেটা এমন একটা, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা এমন একটা অ্যাঙ্গেল থাকবে যে অ্যাঙ্গেলের জন্য রিফ্র্যাক্টেড রেটা সেকেন্ড মিডিয়ামে না গিয়ে দুটো মিডিয়ামের যে কি বলবো, দুটো মিডিয়াম যে রয়েছে, বাংলায় এটাকে যদি বলে বেঙ্গলিতে বলতে গেলে, যাই হোক বেঙ্গলিতে কি বলবো, দুটো মিডিয়ামের মাঝখান দিয়ে চলে যাবে, এক কথায় দুটো মিডিয়ামের যে মিডিল পোর্শন সেখান দিয়ে লাইটটা পাস করে যাবে বা নর্মালের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাস করে যাবে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটাকে জেনারেলি অনেক সময় থিটা সি দিয়ে ডিনোট করা হয়। ওকে, থিটা সি মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এখন এর পরের স্টেপটা কি ঘটতে চলেছে সেটা দেখো, এর পরের স্টেপটাই ঘটতে চলেছে এই লাইট রে, আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি এটা হয়, আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বেশি অ্যাঙ্গেল করে দিলাম। ওয়েট, আমি সবার যা ডাউট রয়েছে জিজ্ঞাসা করব, একটু এটা শুনে নাও প্রত্যেকে। তো আমি যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বেশি অ্যাঙ্গেলে, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে এই লাইট রেটা এখান দিয়ে না পাস করে সেটা কি হবে, এইভাবে পাস করে যাবে। তো এই ঘটনাটাকে কি বলা হয়, বলছে যখন incident angle is greater than the critical angle, it reflect inside the critical angle এর থেকে, যখন এই অ্যাঙ্গেলটা বেশি হয়ে যাবে, it reflect inside the denser medium, মানে পুনরায় ডেন্সার মিডিয়ামেই ঘুরে আসবে instead of refracting। This phenomena is known as total internal reflection। এই ঘটনাটাকে কি বলা হচ্ছে, এটা ডেন্সার, এটা রেয়ারার। তো এই ঘটনাটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেখো গন্ডগোলটা কোথায় রয়েছে, এটাকে রিফ্লেকশন নাম দিয়ে দেওয়া হয়েছে, কারণ রিফ্লেকশন একটা লাইট এখানে এসে পড়বে আবার সেই মিডিয়ামে ফিরে চলে যাবে। এই ঘটনাটাকে আমরা জেনারেলি রিফ্লেকশনের আন্ডারে পড়েছি, সেই জন্য আমরা রিফ্লেকশন নাম দিয়েছি। কিন্তু ঘটনাটা ঘটছে কার জন্য, ঘটনাটা ঘটছে রিফ্র্যাকশনের জন্য বা আলোর প্রতিসরণের জন্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। এখন এক্সামে কোশ্চেন দেবে তোমাকে ঘোরানোর জন্য যে মরুভূমিতে এটা যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, এটা লাইটের কোন ক্যারেক্টারের জন্য বা প্রপার্টির জন্য, রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট, আরও একটা বলে দিল যে সামথিং যদি বলা হয়
আরও দুটো নান অফ দিস একটা দিয়ে দেওয়া থাকবে, আর একটা তোমাদেরকে কি দেবো যদি বলি, ঠিক আছে চলো, আইনস্টাইন যেটা বলেছিল পার্টিকেল ফেনোমেনা, ঠিক আছে, পার্টিকেল প্রপার্টিস অফ লাইট। তো এই দুটো ঘটনার থেকে তুমি কি এই দুটো বলছি, এই চারটে অপশনের মধ্যে কোন আনসারটা তুমি বলবে, কোন প্রপার্টির জন্য এই ঘটনাটা পাই আমরা? ম্যাক্সিমাম জন ভুল করে বলে দেবে রিফ্লেকশন, কিন্তু রিফ্লেকশন না, ওটা কি রিফ্র্যাকশন, এর জন্য আমরা এই ঘটনাটা খুঁজে পাই। এখন এটার ওপরে অনেক কিছু এক্সাম্পল তোমাকে দেওয়াই যায়, যে টোটাল রিফ্লেকশন বা এটাকে কি বলে জানো বাংলায়, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে, এটাকে বলা হয়। তো এর কিছু এক্সাম্পল রয়েছে, যেমন মরুভূমি বললাম, বা এই লাইট আকাশে সূর্যর রংটা রেড হয়ে যাওয়া, এই সমস্ত ঘটনাগুলি এগুলোর সঙ্গে ইন্টারকানেক্টেড, এর জন্যই সমস্ত কিছুটা হচ্ছে। তো আমি এগুলোর ওপরে যে সমস্ত এক্সাম্পল, সেগুলো অবশ্যই তোমাদের ক্লাসের মাঝে মাঝে দিতে থাকবো। এরপর তোমাদেরকে পড়তে হবে কি নেক্সট পার্ট, কি রিলেশন। দেখো এত কিছু তোমাদের কিন্তু এক্সামে বিরাট কিছু লাগবে না, তবু আমি পুরোটা বলে রাখছি, কারণ পুরোটা জানা থাকলে যেখান থেকে যত ঘুরিয়েই কোশ্চেন করুক না কেন, সেই আনসারগুলো তুমি দিতে পারবে। ওকে, একটা লাইট যাচ্ছে মানে তার কি রয়েছে, একটা ভেলোসিটি রয়েছে, তাই তো? সেই ভেলোসিটির সঙ্গে তাহলে কি রিলেশন হবে, সেটা আমাদেরকে এখন জানতে হবে। কি রিলেশন হতে পারে? ধরে নাও একটা এয়ারের মধ্য দিয়ে লাইট যে স্পিডে যাবে, নিশ্চয়ই একটা গ্লাসের মধ্য দিয়ে সেই স্পিডে যাবে না, তাই তো? আবার যদি এখানে একটা আয়রন প্লেট থাকে, তার মধ্যে দিয়ে নিশ্চয়ই সেই স্পিডে যাবে না লাইট রে, তাই না? তো এখন প্রথম কথা হচ্ছে, এই আয়রন এর মধ্যে দিয়ে কি লাইট পাস হয়? হয় না। তার কারণ কি? কারণ এখানে যে অ্যাটমগুলো রয়েছে ক্লিন, আমাদের লাইট রে পাস করতে গেলে কি করতে হবে? ট্রান্সপারেন্ট হতে হবে, স্বচ্ছ হতে হবে। তো আমরা যতগুলো এক্সাম্পল দেবো দেখবে প্রত্যেকটাই ট্রান্সপারেন্ট। এইবার এখানে ভেলোসিটিটা যদি কম্পেয়ার করি, বলা হচ্ছে ওয়েভ থিওরি অফ লাইট। আচ্ছা, ওয়েভ থিওরি অফ লাইট, এটা হাইলাইট করে রাখলাম, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। থিওরি অফ লাইট, যদিও এটা নিয়ে বেশি কিছু আলোচনা নেই, তবু এটা তোমাদেরকে জানতে হবে, এক্সামের জন্য না, নিজের জন্য। তো বলা হচ্ছে, ধরে নাও মিউ, মিউ মানে কি? আমরা গ্লাসের মিউ বার করতে চাইছি, তাই তো? যে কোনো মিউ আমরা ফাইন্ড আউট করবো, যে গ্লাসের রেসপেক্টে কী হবে, বা গ্লাসের প্রতিসরাঙ্ক কত হবে, সেটা আমরা প্র্যাকটিক্যালি কীভাবে বার করতে পারবো। দেখো, প্র্যাকটিক্যালি বার করার সময় এয়ারের রেসপেক্টেই করব। আমরা সবসময় যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করবো এয়ারের রেসপেক্টে, কারণ ওই ডেটাগুলো আমাদেরকে মেমোরাইজ করে রাখবো। তো এ মিউ জি সমান সমান কি, একটু আগেই পড়েছি আমরা, মিউ জি ডিভাইডেড বাই মিউ এ। ওকে, এখন এই কোশ্চেনটা না জানিয়ে আমি এ মিউ জি সমান সমান নোট করি, এ মিউ জি ইকুয়াল টু, বলা হচ্ছে ভেলোসিটি কি হবে? ভেলোসিটি হয় ভেলোসিটি অফ লাইট ইন এয়ার বা ভ্যাকুয়াম, আর ভেলোসিটি অফ লাইট of that medium, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যখন তুমি বার করতে যাবে ল্যাবে, তখন কি করবে? একদিকে এয়ার টিউব থাকে একটা, সেখান দিয়ে তুমি লাইটটাকে এই দিক থেকে পাস করলে, ওই দিকে গিয়ে দাঁড়াচ্ছ, কখন লাইটটা পড়ছে স্টপ ওয়াচ অফ করলে, তাহলে লাইটের স্পিড পেয়ে গেল। আবার ওই জায়গায় এখন একটা অন্য মিডিয়াম রাখলাম, অন্য মিডিয়াম আই থিঙ্ক ভেতরটাতে পুরো ওয়াটার ভর্তি করে দিয়েছি, এই দিক দিয়ে লাইট রে পাঠাচ্ছি, ওই দিকে কতক্ষণ সময় পর গিয়ে লাইটটা পৌঁছাচ্ছে সেটা দেখে নিলাম। তাহলে আমরা লাইটের ভেলোসিটি পেয়ে যাচ্ছি এই মিডিয়ামের মধ্যে, এবং লাইটের এয়ারের মধ্যে দিয়ে ভেলোসিটি কত সেটাও পেয়ে যাচ্ছি। তো তাদের
কে একে অপরের রেশিও নিয়ে নিলেই সেটা পেয়ে গেলাম এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পেয়ে যাওয়া মানেই তুমি এইভাবে সেম অন্যান্য মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করে রাখবে উইথ রেসপেক্ট টু এয়ার। নেক্সট কাজ করা হবে কি, যারই জানতে চাওক না কেন সেটার সঙ্গে ইন্টারকানেক্টেড করে দেবো, সেটার সঙ্গে কানেক্ট করে দিলেই হয়ে গেল। এখন এই জায়গায় এসে আমরা অন্য একটা কনসেপ্ট এই পরে আলোচনা করছি, যেটা আগেই আমরা নোট আউট করে দিয়েছিলাম। তাহলে এ মিউ জি, এটা যদি বলা হয় এয়ারের রেসপেক্টে না বলে আমরা ধরে নিচ্ছি ওয়াটারের রেসপেক্টে এর ভেলোসিটি কত, ওয়াটারের রেসপেক্টে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত। তাহলে কি বলবে, ভেলোসিটি অফ ওয়াটার, দেখো এখানে এয়ার, এয়ার মানে প্রথমেরটাই নোট করছি, ভেলোসিটি অফ ওয়াটার অফ লাইট, আর ভেলোসিটি অফ নোট করলাম ভেলোসিটি অফ লাইট ইন ওয়াটার, ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস। এখন দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা বলতেই পারি, দেখো আমরা এটা কি করব, সি ডিভাইডেড বাই ডব্লিউ করে দিই, বা ডব্লিউ রয়েছে, ধরে নাও এটা ডব্লিউ রয়েছে, এটা জি রয়েছে। ওকে, তো এখন আমি যদি এটা এইভাবে নোট আউট করি, এই জিটাকে উপরে নিয়ে চলে যাবো। দেখো এখানে ক্যালকুলেশনটা এর নিচে কিছু নেই মানে কত, ওয়ান রয়েছে, এর নিচে কিছু নেই মানে ওয়ান রয়েছে, তাই তো। তাহলে এই ওয়ান বাই জিটাকে ওপরে কীভাবে নোট করতে পারি, ওয়ান বাই জি, ওয়ান বাই ডব্লু বাই ওয়ানটাকে কীভাবে নোট করতে পারি, ওয়ান বাই ডব্লু। দেখো একই ব্যাপার না, ডব্লু বাই জি থাকছে, যদি এটার ব্যাক ক্যালকুলেশন করি ডব্লু বাই জি। ওকে, ডব্লু ডিভাইডেড বাই জি। আমি জাস্ট ঘুরিয়ে নোট করছি, কেন নোট করছি এইবারে বুঝতে পারবে। এই ওয়ানের জায়গায় আমি সি বসাচ্ছি, এখানেও সি বসিয়ে দিচ্ছি, সি সি ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আলটিমেট আমরা যেটা পাচ্ছি, সি ডিভাইডেড বাই জি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই ডব্লু। এই সি ডিভাইডেড বাই জি মানে কি বলতো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস। তাহলে মিউ জি পেয়ে গেলাম ডিভাইডেড বাই মিউ অফ ডব্লু পেয়ে গেলাম, যেটা আমরা একটু আগেই দেখিয়েছিলাম যে এটা মানে কি, এটা মানে ডাইরেক্ট আমরা মিউ জি নোট করতে পারি ডিভাইডেড বাই মিউ ডব্লু নোট করতে পারি। তাহলে আমাদের ভেলোসিটির এই কনসেপ্ট অনুযায়ী আমরা কি নোট করছি, কানেক্ট পর যে কোনো পি মিউ কিউ, এই জায়গাটা ছেলেদের ভুল হয়, সেজন্য আমি বারবার বলছি, রিপিট করছি। তো এই ঘটনা যদি থাকে, যদি ভেলোসিটি দিয়ে বলা হয়, ভেলোসিটি দিয়ে বলতে গেলে তাহলে কার ভেলোসিটি প্রথমে নোট করবে, ভেলোসিটি নোট করবে এই দিক থেকে দেখতে শুরু করবে, ভেলোসিটি কার, ভেলোসিটি ইন পি, পি মিডিয়ামে ডিভাইডেড বাই ভেলোসিটি ইন কিউ, কিউ মিডিয়ামে। দ্যাট ইজ ইকুয়াল টু, যখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে বলবে তখন কি আসবে, মিউ অফ কিউ ডিভাইডেড বাই মিউ অফ পি। ওকে, ক্লিয়ার? প্রত্যেকের কাছে এই রিলেশনটা তোমাদের লাগবে। ওকে, তো লাইট একটা মাধ্যমের মধ্যে দিয়ে গেলে, এখন লাইটের একটা তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে বা ওয়েভ লেন্থ রয়েছে। কেন বললাম, গ্রিন কালারের যেটা তরঙ্গ দৈর্ঘ্য লাইটে, ইয়েলো কালারের আলাদা, রেড কালারের আলাদা। অর্থাৎ তাহলে লাইটকে যদি আমি পাঠাই কোনো মাধ্যমের মধ্য দিয়ে, সেক্ষেত্রে এটা ডিপেন্ড করবে কার ওপরে, অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্যের ওপরেও ডিপেন্ড করবে। তাহলে সেই ঘটনাটা কি হবে, দেখো বলা হচ্ছে যার যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে প্রতিসরাঙ্ক ততটাই কমতে থাকবে। কিরকম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনভার্সলি প্রপোর্শনাল টু তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ তার স্কোয়ার। তো এটার রিলেশন যদি আমি ফরম্যাটে বলতে চাই, মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এই ল্যামডা নিয়ে যদি কারো কনফিউশন থাকে সেটা বলবে, আমরা লাইটের তরঙ্গ দৈর্ঘ্য যখন পড়াবো তখন ওটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করা হবে। এখানে এ অ্যান্ড বি
A and B are constant. ওকে, নাম্বার 1। এরপর ধরে নাও টেম্পারেচারের ওপরেও ডিপেন্ড করে, যেগুলো ছোট ছোট ইনফরমেশান, কিন্তু এক্সামে এটাই জানতে চাইবে যে কোনো একটা মাধ্যমের তাপমাত্রা বা টেম্পারেচার যদি ইনক্রিজ করে দিই তাহলে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয়, সেটাও কমে যায়। তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনভার্সলি প্রপোর্শনাল 1 by temperature of that medium। ওকে, তাহলে কি বললাম, টেম্পারেচার বাড়লে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে যাবে, টেম্পারেচার কমলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে যাবে। ওকে, এটা আমাদের বলা হয়ে গেল। আর কি পড়েছি রিকল, আমি এখন শুধু এবারে রিকল করতে থাকছি। এ বারবার অন্য নাম দিচ্ছি, এক্স মিউ ওয়াই, মানে কি বলতে পারো, দুটো জিনিস বলতে পারো, কি এক্স মিডিয়ামের ভেলোসিটি, ওয়াই মিডিয়ামের ভেলোসিটি। আর কিভাবে নোট করতে পারো, ওয়াই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই এক্স মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, এইটুকুই আজকে তোমাদের আমরা পড়িয়েছি। আর নেক্সট কি পড়িয়েছি, যে এটা যদি এন মিডিয়াম হয়, এটা যদি এন মিডিয়াম হয়, এই দুটো লাইট রে যদি আই আর আর অ্যাঙ্গেল করে যায়, তাহলে আমরা বলতে পারি যে এম মিউ এন ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এটাকে স্নেলের ল বলা হয়, স্নেল ল। ওকে, আর যদি এখান থেকে পড়াতে হয়, তোমাদেরকে কোনো কিছু ইনফরমেশান জানতে হয়, তাহলে এটুকুতেই হয়ে যাবে। এরপর যেটা আমরা একটা টেবিল দিয়েছিলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু মুখস্থ রাখার জন্য, সেই টেবিলটা যদি খুঁজে পাচ্ছি না কোথায় রয়েছে, দেখো কোনো একটা জায়গায় রয়েছে। আর আরেকটা যেটা জানতে হবে তোমাদেরকে, টোটাল রিফ্লেকশন অফ রিফ্র্যাকশান। ওকে, এটা এটা এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট, তোমরা জেনে রাখবে। আর নেক্সট টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন রিফ্লেকশন, এটা তোমাদের সিলেবাসে রয়েছে। এরপর ডেভিয়েশন অফ রে, রে ডেভিয়েশন কি, আমরা এখনো পর্যন্ত কিন্তু লেন্স চ্যাপ্টারেই যাচ্ছি না, একটা লাইট রে কি কি কাজ করতে পারে সেই সমস্ত জায়গা নিয়ে আলোচনা করছি। এরপর ছোট্ট একটা পয়েন্ট, ডেভিয়েশন অফ রে ডেভিয়েশন কি, মানে আলোক রশ্মির চ্যুতি, কতটা আলোক রশ্মিটা ছেড়ে যায়। তো রিফ্লেকশনের সময় তখন আমরা এই ডেভিয়েশনটা পড়িয়েছিলাম যে কতটা সে সরছে, ডেভিয়েট করছে। এখন রিফ্র্যাকশনের সময়ও আমরা সেম করব, কিন্তু সেটা কি জাস্ট প্রত্যেকে জানো, লাইট রে এসে এখানে পড়লো, সরি, তারপরে কিছুটা বেন্ড করে এখানে গিয়ে পৌঁছানো। দেখো, তাহলে এখানে লাইট এইভাবে আসলো, এই দিকে চলে গেল, তো ডেভিয়েশন কতটুকু হয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। যদি না এই মিডিয়ামটা থাকতো, সেক্ষেত্রে লাইট কোন দিক দিয়ে পাস হতো, সোজা পাস হতো। তো এই সোজা পাস হয়ে যাওয়া মানে লাইট কতটা শিফট করছে, এই অংশটা শিফট করছে, এটাকে আমরা ডেল দিয়ে ডিনোট করি, এবং এই ডেলটাকে কি বলা হয়, ডেলটাকে বলা হচ্ছে ডেভিয়েশন অফ রে। এটুকুই। ওকে, তো এরপর এই ডেল ইকুয়াল টু কত সেটা তোমাকে জানতে হবে। দেখো, ডেল ইকুয়াল টু কত বলতে পারবো, এটা যদি আই হয়, এটা যদি আর হয়, এবং এইটুকু অংশ ডেল, তো আমরা কি জানি, এটা যা হবে এটা তাই হবে, টোটালটা তাই হবে। তার মানে ডেল প্লাস আর ইকুয়াল টু আই। কেন বলছি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এখান থেকে ডেলের ভ্যালু কত পেয়ে যাচ্ছি, ডেলের ভ্যালু পেয়ে যাচ্ছি আই মাইনাস আর। ওকে, এই হয়ে গেল আমাদের কনসেপ্ট। এখন এখানে দুটো ঘটনা ঘটতে পারে। তুমি বলবে যে স্যার এটা ডেলের ভ্যালু নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। কেন বলছি, ধরে নাও লাইট রে এই অবস্থায় পাস করার কথা ছিল, কিন্তু এটা যখন রেয়ারার মিডিয়াম আর এটা যখন ডেন্সার মিডিয়াম, তখন এটা এই দিকে বেন্ড করে গেছে,
তো ডেলের ভ্যালু কত হবে, বলবে আর প্লাস ডেল ইকুয়াল টু আই, সেখান থেকে ডেল ইকুয়াল টু আই মাইনাস আর। এটা কি ফর রেয়ারের টু ডেন্সার মিডিয়াম। আর সেম জিনিসটাই যদি এইরকম ঘটনা ঘটে যায়, সাপোজ এটা ডেন্সার মিডিয়াম আর এটা রেয়ার মিডিয়াম, সেক্ষেত্রে লাইট রে এই আসলো, এই বেন্ড করে গেল। তো এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে হয়ে যাবে দেখো এই পুরো অংশটা আর, তাই না, আর কতটা ডেভিয়েট করছে, এইটুকু অংশ ডেভিয়েট করছে ডেল। ওকে, তাহলে আমরা কি বলতে পারি সেক্ষেত্রে, দেখো এটা যদি আই হয়, যাক এখানে ড্রয়িংটা একদমই বাজে হয়ে গেছে, তো পরের পেজে ড্রয়িংটা করে দিচ্ছি। চলো, যদি এটা ডেন্সার মিডিয়াম হয় আর এটা রেয়ারার মিডিয়াম হয়, তাহলে সেক্ষেত্রে লাইট নর্মালি যদি না এই মিডিয়াম থাকতো এইভাবে পাস হতো। যেহেতু এই মিডিয়ামটা রয়েছে ডেন্সার মিডিয়াম, লাইট সেজন্য রেয়ারার মিডিয়াম মানে দূরে সরে যাবে। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। তো এখন আমাদের কোন ভ্যালুটা পাচ্ছি, দেখো এটা আই হলে এটা আই হবে এবং এই পুরোটা আর হবে, আর এই অংশটা কত হয়ে যাবে, ডেল হবে। সুতরাং আমি কি বলতে পারি, আমি বলতে পারি আই প্লাস ডেল ইকুয়াল টু আর, ডেল ইকুয়াল টু তাহলে আর মাইনাস আই, যেটা ঠিক আগের ক্ষেত্রে আই মাইনাস আর নোট করেছিলাম, সেটাই এখন উল্টে গিয়ে কি বলে দেওয়া হচ্ছে যে আর মাইনাস আই, যখন হোয়েন লাইট রে পাস করছে কোথায়, ডেন্সার টু রেয়ারার। এখন এই জায়গাগুলো ছোট ছোট এমন টুকরো এক্সাম হলে গিয়ে তোমাকে কনফিউশনের মধ্যে ফেলে দেবে। যদি বলা হয় ফিজিক্স থেকে ক্রিটিক্যাল কোনো কোশ্চেন ফেলবো, যদিও ফিজিক্সটা এতটা ক্রিটিক্যাল মানে এতটাই ডেপথে পড়তে হয়, সেই লেভেলের যদি কোশ্চেন করা হয় আনসার হয়তো অনেকেই দিতে পারবে না, টাফ কোশ্চেন হয়ে যাবে, সেজন্য এতটা ভেতর থেকে কোশ্চেন জেনারেলি দেয় না, দিতে দেখা যায় না, কিন্তু কনসেপচুয়ালি তোমাকে বলা হবে যে এটা খুব ইজি ব্যাপার, কোনো কঠিন ব্যাপার না। কি বলা হচ্ছে, যখন আমরা নর্মালি রেয়ারার টু ডেন্সারে যাই, রেয়ারার টু ডেন্সার মানে ডেল ইকুয়াল টু রেয়ারার থেকে ডেন্সার যাচ্ছি। দেখো রেয়ারার মিডিয়ামে আমরা আই দেখতে পছন্দ করি, ডেন্সার মিডিয়ামে সবসময় আই লিখেই এসেছি আজ পর্যন্ত। তো ডেল ইকুয়াল টু তাহলে কি করে দেবো, সেক্ষেত্রে আই মাইনাস আর। এখন ডেন্সার আর রেয়ারার যদি হয়, তখন তো তুমি মনে মনে ভাবে নাও যে এটা আর আর এটা আই, এই স্ট্র্যাটেজিতে যদি সাজিয়ে রাখো, তাহলে ডেল ইকুয়াল টু কি বলবো, আর মাইনাস আই। মনে রাখার ট্রিকের জন্য এটা বললাম, এটা এই না যে এটা ফর্মুলা বা রুলস। ওকে, তো এটাই আরও একটা ঘটনা ঘটে, যদি স্ল্যাব রাখে, একটা গ্লাস স্ল্যাব রেখে দিই, সেক্ষেত্রে কি হবে দেখো। গ্লাস স্ল্যাব মানে কি, এখানে একটা গ্লাস প্লেট রেখে দিলাম, এটা এয়ার, এটাও এয়ার। তো লাইট রে কি হবে, লাইট রে এই এসে পৌঁছেছে, পড়লো, করার পর এখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করে দিই, কি হবে, ডেন্সার মিডিয়ামে এন্ট্রি নিচ্ছে, ডেন্সার মিডিয়ামে এন্ট্রি নিচ্ছে মানে নর্মালের দিকে সরে আসবে, নর্মালের দিকে সরিয়ে দিলাম। তারপর এরপর কি করব, এরপর এখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করে দিই, দেখো এই জায়গায় এসে প্রথম মনে হচ্ছে আবার ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে আসছে, কারণ এটা এয়ার মিডিয়াম, তার মানে আবার নর্মাল থেকে দূরে সরে যাবে, নর্মাল থেকে দূরে সরে গেল। তো লাইট রের মধ্যে, এই রের মধ্যে যদি না এই গ্লাসটা থাকতো, তাহলে কি ঘটনা ঘটতো, এই লাইট রেটা আসছে, এই সমান হয়ে এইভাবে বেরিয়ে যাবে, তাই তো। তো এই ঘটনাটা কতটা শিফট করেছে, এই দুটো লাইন অবশ্যই প্যারালাল হবে, অবশ্যই প্যারালাল হবে, এবং এই ঘটনাটাকে কি বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, তোমাদের এটুকু জিনিস জানলেই হবে। ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কাকে বলা হয়, যখন একটা গ্লাস স্ল্যাব রাখা হচ্ছে, একটার সঙ্গে অন্যটার ডিস্টেন্স কত, অ্যাঙ্গেলে নয়, প্যারালাল লাইন দুটোর মধ্যে ডিস্টেন্স কত, সেটাকে বলা হয় ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। এখন ফর এটা কম্পিটিটিভ এক্সাম, আর এটাই যখন জয়েন্টের জন্য পড়বে, যেই জন্য যখন পড়বে জয়েন্টের জন্য, বলছে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, এটা যদি ধরে নাও আমি দুটো পয়েন্টের নাম দিয়ে দিলাম, সাপোজ
এটাকে আর দিয়ে দিলাম, আর এই পয়েন্ট থেকে আমি বের করছি, এর উপরে পারপেন্ডিকুলার ড্র করে দিয়ে এটাকে এক্স বলে দিলাম। ওকে, তো মজার ব্যাপার হচ্ছে এটা তোমাকে জানতে হবে যে এই আর এক্স এর ভ্যালু কত, সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। একটু দেখতে চাইছো যে এটার ভ্যালু স্যার কতটা হয়, জানতে ইচ্ছে করছে কারো? যদি তোমরা হ্যাঁ বলো তাহলে জাস্ট এটার হ্যাঁ অঙ্কটা স্যার। করবো। ঠিক আছে, ধরে নাও এটা I1, এটা কত R1, এবং এটা বলেই আজকে ক্লাস শেষ করব। এটা R2 আর এটা I1, নাম্বারিংগুলো সরি I1 কেন I2, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের নাম আমি দিয়ে দিয়েছি। আর এটা কত বলে দিয়েছি RX, এই পয়েন্টটার ভ্যালু Q ধরে নাও। ঠিক আছে, যা রয়েছে সেটাই। তো এখানে আমরা এখন এই RX ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু RX ইকুয়াল টু, আচ্ছা আরেকটা জিনিস এখানে বলতে খেয়াল নেই আমার, এটা থিকনেসটা কত টি, গ্লাসের থিকনেস কত টি। ওকে, তাহলে RX ইকুয়াল টু টি ইন্টু সাইন I1 মাইনাস, আচ্ছা এটা কিন্তু আমি ঠিক আছে, টি ইন্টু সাইন I1 থার্ড ব্র্যাকেট 1 মাইনাস cos I1 divided by root under mu square minus sin square I1, এই হয়ে গেল ল্যাটারাল ডিসপ্লেসমেন্টের ভ্যালু। ওকে, তো এটা হচ্ছে জয়েন্ট যখন পড়বে তুমি, যখন আইটিআরে, তখন এগুলো দিয়ে আনসার আসবে, মানে তখন আবার এই আগে যেটা পড়ালাম এগুলো কিচ্ছু কাজের নেই, তখন এই এই জায়গা থেকে শুরু পড়াটা। ওকে, তো এগুলো তোমাদের সিলেবাসে নেই, ফিজিক্সের সিলেবাস খুব কম দেওয়া রয়েছে, প্রচুর কিছু সিলেবাস দেওয়া নেই। তো এরপর নেক্সট আর কি কি পড়তে হবে তোমাদের এখানে, তোমাদের কিছু ম্যাথমেটিক্সের পার্ট এখানে থাকতে পারে মেবি, সেই জায়গাগুলো জানতে হবে। আর দেখো, তো এই হচ্ছে আমাদের ওভারঅল সিলেবাস। এটা কিন্তু তোমাদের বারবার বললাম পড়ার কোনো দরকার নেই, তবে নেক্সট ক্লাসে আমাদের লাইটের কার উপরে প্রবলেম আলোচনা করা হবে। লাইট টপিক কি, লেন্স। ওকে, লেন্স মানে কি, যেটা আমরা মিরর পড়েছিলাম, কনকেভ কনভেক্স মিরর, এখানেও কনকেভ আর কনভেক্স লেন্স নিয়ে আলোচনা করব, এবং ওখানে মিররের ক্ষেত্রে লাইট রেস এদিকে এসে এইভাবে রিফ্লেক্ট করাটা আমরা পড়েছি, এখানে লাইট রে কী হবে এই এসে পড়লো, পড়ার পর কীভাবে রিফ্লেক্ট হবে সেটা আমাদেরকে শিখতে হবে। তো সেম জিনিস আমরা ওখানে যা যা পড়েছি সেই সেম জিনিস এখানেও পড়তে হবে। তো তোমাদের কাজ হবে মিররের ক্ষেত্রে যখন একটা অবজেক্টকে ইনফিনিটিভে রাখছি তখন কি ঘটে, যখন ওই অবজেক্টটাকে সেন্টার অফ কার্ভেচারের আর ইনফিনিটিভের মাঝে রাখছি কি হয়, বা সেন্টার অফ কার্ভেচারে রাখছি, বা ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারে রাখছি, অথবা ফোকাসে রাখছি, বা ফোকাসের মধ্যে রাখছি, এতগুলো কেস আমরা আলোচনা করেছিলাম। তো সেই কেসগুলো একবার রিকল করে নেবে তোমরা বাড়িতে। তারপর আমরা পরের দিনের ক্লাসে লাইটের লেন্স ওরিয়েন্টেড যে সমস্ত জিনিসগুলো আসে সেগুলো আলোচনা করব, এবং সেই ক্লাসে করার সঙ্গে সঙ্গে এক্সামে এখান থেকে যে কোশ্চেনগুলো এসেছে প্রিভিয়াস ইয়ারে, সমস্ত কোশ্চেনগুলোকে আমি একটা স্লাইডের মধ্যে নিয়ে আসবো, যেগুলো আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেবো। হ্যাঁ, এক্ষেত্রে অনেক সময় সায়েন্সের লাইট থেকে কোশ্চেন আসবে, কিন্তু লাইট থেকে ইনফরমেটিভ কোশ্চেন রয়ে আসবে, যে এটা কোন বিজ্ঞানী করেছিল। চলো, সেই বিজ্ঞানীর নাম হয়তো আমি আজকে ক্লাসের মাঝখানে পড়াতে বলছি না, কারণ ফিজিক্সে ওগুলো দরকার নেই, কিন্তু যখন কম্পিটিটিভের কোশ্চেন আনসার প্র্যাকটিস করাবো তখন ওই ইনফরমেশনগুলো আমি ইনক্লুড করতে থাকবো। ইজ ইট ক্লিয়ার? থ্যাংক ইউ অল অফ ইউ, অ্যান্ড যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, তো তোমরা বলতে পারো। এনি কোয়ারিজ? নো? তো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড খুব ভালো থাকবে, এনজয় করো ফিজিক্সটার সঙ্গে। ঠিক আছে, ফিজিক্স এমন একটা সাবজেক্ট, আবার বলছি, শুধু আনন্দই দেয় আর কিচ্ছু দেয় না। চলো, তো কিন্তু স্যার পরীক্ষা হলে খুব দুঃখ দেয়। অ্যাকচুয়ালি দুঃখ দেয় না, বলা হয় যে
ফিজিক্স এতটাই আনন্দ দেয়